স্যারের সাথে কথা বলা শেষ করে যখন চলে আসছিলাম, মাঠের মধ্যে অনেকগুলো মেয়ে দাঁড়িয়েছিল। একজনের দিকে চোখ আটকে গেল। এ তো সেই মেয়ে যার কারণে আজ আমার এই অবস্থা। কি ভাবছেন, মিতু ছিল নাকি জ্যোতি ছিল? না, তারা কেউ ছিল না। এটা ছিল মিম। এই মিমি জ্যোতির সাথে আমার সম্পর্কটা ভাঙ্গাইছিল। যখন জ্যোতির সাথে সম্পর্কটা খুব একটা ভালো চলছিল না, তখনই সে আমার নামে জ্যোতির কাছে যা তা বলে। যেহেতু মিম আর জ্যোতি দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল, তাই জ্যোতি সহজেই বিশ্বাস করে নিল যে আমি তাকে ঠকাচ্ছি আর মিমের সাথে সম্পর্ক চালাচ্ছি। সেদিন জ্যোতিকে কত করে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। সে আমাকে বিশ্বাস করেনি। আসলে যে চলে যাওয়ার সে তো চলে যাবেই। তার কয়েকদিন পরে জ্যোতির বিয়ে হয়ে গেল। শুনলাম জামাই সরকারি একটা চাকরিও করে, তাও আবার পুলিশের। খুব ভালোই আছে সে, কিন্তু আমার জীবনটা নরক বানিয়ে চলে গেছে। দোস্ত, তুই দাঁড়া, আমি আজ মিমকে জিজ্ঞেস করব কেন সেদিন জ্যোতির কাছে আমার নামে এসব বলেছিল। আমি তার কি ক্ষতি করেছিলাম। কথাটা ইয়াসিনকে বলেই সামনের দিকে হাঁটতে শুরু করলাম। তখনই দেখি সেখানে মিতুও দাঁড়িয়ে আছে, তাই উল্টো ঘুরে চলে আসলাম। এই নষ্টা মেয়ের একটা মিথ্যা অপবাদে আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে গেছে। ওর পাপি চেহারা দেখার বিন্দুমাত্র ইচ্ছা নাই আমার। ইয়াসিনের থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়লাম। চিরচেনা ঈশ্বরগঞ্জ শহর ছেড়ে আবারও চলে যাচ্ছি। জানি না হয়তো এই যাওয়াটাই শেষ যাওয়া কিনা। অপরদিকে আজ শুক্রবার, কলেজ বন্ধ। তন্নির সব বান্ধবী তার বাসায় এসেছে। তন্নির কোনো এক বান্ধবী তন্নিকে বলল, দোস্ত, ওই ছেলেটা তো কাল কলেজে আসেনি। তন্নি জিজ্ঞাসা চাউনিতে বলল, কোন ছেলেটা? বান্ধবী বলে, আরে ওই ছেলেটা যারে ওই দিন অপমান করলি আর উত্তম মাধ্যমও দিলি। তন্নি বলে, বা রে, তোর দেখি দরদ উতলে পড়তেছে ওর জন্য। তা প্রেম করবি নাকি? বান্ধবী বলে, হ্যাঁ রে, না, আমি বলতে চাইতেছি তোর অপমানে হয়তো কলেজ সে চলে গেছে। তন্নি বলে, সে যাক, তাতে আমার কি? বান্ধবী বলে, দোস্ত, যাই বলিস না কেন, ছেলেটার পোশাক নোংরা থাকলেও চেহারাটা কিন্তু মাশাল্লাহ, প্রেম করার মতোই। এই বলে মিটি মিটি হাসতে থাকে। তন্নি বলে, দাঁত কেলাস না তো, ও একটা রিক্সাওয়ালা। তাছাড়া আঙ্কেল তো বলেছিলই যে পরীক্ষায় ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবে। তাই এখন থেকে তোর মাশাল্লাহ মার্কা রিক্সাওয়ালারে দেখে রাখ। এই বলে তন্নিও হাসতে থাকে। বান্ধবী বলে, হইছে, বাদ দে। তা ফেসবুক দুলাভাইয়ের খবর কি? তন্নি বলে, আর বলিস না, ও একটা পাগল, কি যে করে। বান্ধবী বলে, তো একদিন দুলাভাইয়ের সাথে দেখা করাই দে, একটু ফেসবুক দুলাভাইরে দেখি। তন্নি বলে, তোদের কেন দেখাবো? ও, লাইন মারতি? তা হবে না। আচ্ছা শোন, রাশেদ কয়েকদিনের ভেতরে ঢাকায় আসবে, পরে তোদের সাথে মিট করিয়ে দিব, ওকে? এদিকে আমি বাস থেকে নেমে প্রথমেই নীরবকে ফোন দিলাম। ও বাস স্ট্যান্ডে আসলো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতেছি দেখে বলল, কি হয়েছে দোস্ত? আমি বললাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম তো, তাই একটু ব্যথা পাইছি। ও বলল, ও, এখন কেমন লাগতেছে? আমি বললাম, মোটামুটি ভালোই লাগছে। ও বলল, দাঁড়া, আমি একটা রিক্সা আনতেছি। তারপর রিক্সায় উঠে বাসার দিকে চলে গেলাম। রহমতপুর বাজারের শেষে বস্তিতে ছোট একটা রুমে একটা বাসা নিয়ে থাকি আমি। পরিবেশ অতটাও খারাপ না। নীরব ধরে ধরে আমাকে সেই রুমে নিয়ে গেল। দোস্ত, এখন তো রাখতে পারবো না, তুই একটু হোটেল থেকে কিছু সিঙ্গারা এনে দিতে পারবি? 50 টাকা নীরবকে বাড়িয়ে দিয়ে বললাম। নীরব বলল, দেখ, তুই বস, আমি নিয়ে আসছি। তারপর টাকা না নিয়ে চলে গেল। শরীরটা প্রচণ্ড গরম লাগতেছে। কখন যে ঘুমিয়ে পড়ছি বলতেও পারবো না। ঘুম থেকে উঠে দেখি মাথায় পানি দিতেছে নীরব। নীরব বলল, কিরে, তুই এত অসুস্থ, আমায় আগে বললি না যে? আর তোর শরীরে এসব আঘাত তো অ্যাক্সিডেন্টের না, কি হয়েছে বল আমায়। আমি বললাম, বাদ দে দোস্ত। ও বলল, কি বাদ দিব? আমায় বন্ধু ভাবিস তো, বল কি হয়েছে। তারপর আমি প্রথম থেকে সব কিছু ওকে খুলে বললাম। ওর চোখে পানি চলে আসলো। 2 দিনের পরিচয় ছেলেটার সাথে, আমার জন্য কত মায়া ওর। ও বলল, উঠে বস, তোর জন্য বিরিয়ানি আনছি, খেয়ে নে। আমি বললাম, এসব আনার কি দরকার ছিল? ও বলল, এত কথা না বলে উঠতো। আজ 4 দিন ধরে কলেজে যাওয়া হয় না, রিক্সাটা নিয়েও বের হতে পারছি না, শরীরের যে অবস্থা। যদিও কাগজগুলো নীরবকে দিয়ে বলেছিলাম স্যারকে দিতে। ছেলেটা এই কদিন আমার অনেক খেয়াল রেখেছে। সম্পর্কগুলো কেমন জানি, সবাই মূল্য দিতে জানে না। বিকেলবেলা রিক্সা নিয়ে বের হলাম। একটা সুন্দরী শাড়ি পরা রমণীকে দেখে চমকে গেলাম। হ্যাঁ, এটা তো তন্নি। বাহ, কি সুন্দর লাগছে। পরন্ত বিকেলে মাথায় গুজা ফুল, হাতে চুড়ি, পরনের শাড়ি, মায়াবী চেহারা, নেশা ধরানো চোখ। আহ, কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম আমি একজন রিক্সাওয়ালা। হুশ ফিরে পেলাম ডাক শুনে, এই রিক্সা।
আমি বললাম, জি ভাই বলেন। লোকটি বলে, আমতলা যাবা? আমি বললাম, জি যাব। লোকটি বলে, কত দিতে হবে? আমি বললাম, আরে ভাই কি যে বলেন, আপনি কি নতুন যান নাকি? উঠেন তো। লোকটি বলে, ও হাসান, মুখ যেভাবে ডাকছো চিনাই তো যায় না। রিক্সা নিয়ে গন্তব্যে পৌঁছাতে লাগলাম। অপরদিকে তন্নি আজ সেজেগুজে আসার পেছনে একটা কারণ আছে। আজ সে প্রথম রাশেদের সাথে মিট করবে। এর আগে সামনাসামনি কখনো দেখা হয়নি। বান্ধবীদের ফোন করে সাথে নিয়ে নিল। রাশেদ ছবিতে যতটা হ্যান্ডসাম, বাস্তবে তার চেয়েও বেশি। তন্নি দেখে একদম ফিদা হয়ে গেছে। মাথায় শাইন করা লম্বা চুলগুলো যখন বাতাসে দুল খায়, আহ কি যে লাগে। তারপর তন্নি ওর বান্ধবীদের বলল, দোস্ত তোরা ওই টেবিলে বস, আমরা এদিকে বসছি। বান্ধবীরা বলল, বাহ, বয়ফ্রেন্ড পেয়ে আমাদের দূরে সরিয়ে দিলি। তন্নি বলে, তো কি করব? একদম নজর দিবি না, এই চিকনা আমার। এই কথা শুনে রাশেদ বলে ওঠে, কি আমারে তোমার চিকনা লাগে? তন্নি বলে, আরে দূর, আমি তো ডায়লগটা ট্রাই করলাম একটু। খাওয়া দাওয়া শেষ করে বিলটা তন্নিই দিল, যদিও রাশেদ জোড়াজুড়ি করেছিল অনেক। বিদায় জানিয়ে তন্নির বান্ধবীদের নিয়ে আসতে লাগলো। ইস কি সুন্দর হাসি ছেলেটার। ছেলেদের হাসিও এত সুন্দর হয়। আর ওর কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলাটা অসাধারণ লাগে। কথাগুলো তন্নি মনে মনে ভাবতে লাগলো। এদিকে আমি ফজরের নামাজ পড়ে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। এখন 9টা বাজে, 10টা থেকে ক্লাস। এই 1 ঘন্টায় রান্না হবে না বলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে দোকানে বসে একটা রুটি চা দিয়ে খাচ্ছিলাম। তন্নি গাড়ি থেকে নেমে কলেজের গেটের দিকে যাচ্ছিল। ইস, এই মেয়েটা এমন কেন? ওরে দেখলে আমার দুনিয়ার হুঁশ থাকে না। না না, মেয়েদের ওপর আর বিশ্বাস করা যাবে না। তাছাড়া কোথায় আমি রিক্সাওয়ালা আর সে কোটিপতির মেয়ে। ক্লাসে স্যার এসে হোমওয়ার্ক দেখতে চাইলেন। আমি খাতা বের করে দিলাম। বাকি কেউ আনেনি। আজ নীরবও আসেনি। সে আসলে হয়তো আমার দলে একজন লোক বাড়ত। স্যার রাগী গলায় বললেন, সব কয়টা গাধার দল, পড়ালেখায় একদমই মন নেই। সবাই দাঁড়িয়ে থাকবে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। তন্নি হাসানের দিকে রাগী চোখে তাকিয়ে মনে মনে বলল, আজ বেটা তোর রক্ষা নাই, আজ তোরে কে বাঁচাইব। আমিও মনে মনে ভাবতে লাগলাম, এই মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন? ওর রাগী চাউনি দেখে মনে মনে ভয় লাগলো। রাগলে খুব কিউট লাগে মেয়েটাকে। তারপর ওদিকে ধ্যান না দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। স্যার ক্লাস শেষ করে বেরিয়ে যেতেই তন্নি তার বন্ধুবান্ধবদের নিয়ে আমার চারপাশে ঘিরে ধরল। তারপর রাগী গলায় তন্নি আমাকে বলল, খুব স্মার্ট সাজা হচ্ছে তাই না? যেখানে ক্লাসের কেউই হোমওয়ার্ক আনেনি সেখানে তুই কি ব্রিলিয়ান্ট সাজতে চাস? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, রাগলে এই মেয়েটাকে এত কিউট লাগে কেন? সব সৌন্দর্য মনে হয় এই মেয়েটার রাগী চেহারার মাঝেই লুকিয়ে আছে। তারপর আমি বললাম, দেখুন, আপনাদের সাথে ঝামেলায় জড়াতে চাই না, রাস্তা দিন, আমি চলে যাই। তন্নি বলে, চলে যাবি? হ্যাঁ তা তো যাবি। স্যারের সামনে যে অপমান করলি সেটার প্রতিশোধ হিসাবে উপহার তো নিয়ে যা। আমি বললাম, আমি আপনাদের অপমান করিনি। আপনারা ঠিকমতো পড়ালেখা করলে আপনাদের এই অপমান হতো না। তন্নি বলে, আবার মুখে মুখে তর্ক, তোরে এখন কি করি? তখন তন্নির একটা ছেলে বন্ধু বলে, দোস্ত তুই বললে একটু খাতির যত্ন করতাম। তন্নি বলে, না, এই মশা মেরে হাত নষ্ট করে লাভ নেই, তার চেয়ে ভালো এক কাজ করা যায়। তন্নির বান্ধবী বলে, কি কাজ? তন্নি বলে, ওরে কান ধরে 10 বার উঠবস করাতে হবে, তাহলে শালার লজ্জা হবে, ভবিষ্যতে এমন কাজ আর করবে না। তন্নির বন্ধুরা বলে, ঠিকই বলেছিস দোস্ত। এরপর তন্নি আমাকে বলে, এই ফকিন্নি, কান ধরে উঠবস কর। আমি বললাম, কি বলছেন আপনারা এসব? আমি কেন কান ধরে উঠবস করব? তন্নি বলে, আবার মুখে মুখে তর্ক। এই বলে আমার শার্টের কলার ধরে গালে ঠাস ঠাস কয়েকটা মারে। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা না একটু বেশিই করে, বড়লোক বাবার মেয়ে তো, তাই এত অহংকার। তারপর চলে এলাম ক্যান্টিনে। কয়েকজন এসে খবর দিল হেড স্যারের রুমে যেতে। আমিও গেলাম। হেড স্যার বলে, হাসান, ওর গায়ে হাত তুলেছো কেন? তোমার তো সাহস কম না? তুমি জানো ওকে? স্যার আসলে, স্যার বলে, চুপ বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা শিখায়নি? তারপর স্যার তন্নিকে উদ্দেশ্য করে বলল, দুঃখিত মা, এই অনাকাঙ্ক্ষিত ব্যবহারের জন্য। আমি এখনই ওকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি। আমার চোখে পানি চলে আসছে। সব কাগজপত্র অলরেডি জমা দেওয়া হয়ে গেছে। এখন যদি আমায় কলেজ থেকে বের করে দেওয়া হয় তাহলে আমার পড়াশোনা এখানেই শেষ হয়ে যাবে। তন্নি স্যারকে বলে, না স্যার, ওকে একেবারে বের করে দেওয়ার দরকার নেই। ওকে এখানে সবার সামনে 50 বার কান ধরে উঠবোস করতে বলুন, তাহলেই হবে। এরপর স্যার আমাকে বলে, কি বলো?
বের করে দেব নাকি কান ধরে উঠবোস করবে? আর কোনো উপায় না পেয়ে কান ধরে উঠবোস করতে লাগলাম আমি। আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পৈশাচিক হাসি আসতে লাগলো, চোখ দিয়ে পানি পড়তেছে। তন্নির বান্ধবী তন্নিকে বলে, কি দোস্ত, ওরে তো কলেজ থেকে বের করে দিলেই হতো, হঠাৎ তোর এত মায়া জন্মে গেল যে? তন্নি বলে, আরে না, ওর প্রতি মায়া ছিচি, তোদের রুচি খারাপ হতে পারে কিন্তু এই তন্নি চৌধুরীর রুচি না। ওরে তো এখানে রাখছি অপমান করার জন্য, দেখবি আজকের পর থেকে কলেজেই আসবে না, যদিও আসে তাহলে আরও বেশি অপমান করব। কলেজ থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। নীরব বারবার ফোন দিতেছে, ফোন ধরলাম, বলল, দোস্ত কলেজে কি হয়েছে রে? আমি বললাম, কিছুই হয়নি রে, বাদ দে তো। নীরব বলল, না না, আমি যে শুনলাম তুই ওর সাথে লাগতে গেলি কেন? তোরে তো আগে মানা করছিলাম। আচ্ছা কালকে আয়, আমি ওরে মজা বুঝাবো, আমার বন্ধুর অপমান। আমি বললাম, দোস্ত বাদ দে, ওরা বড়লোক মানুষ, ওদের যা খুশি তাই করবে, তাই বলে ওদের সাথে টক্কর নেওয়া ঠিক হবে না, আর আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। নীরব বলল, আচ্ছা রাতে মিন্টুর দোকানে আসিস, আড্ডা হবে, বাই। অন্যদিকে তন্নি আজ বেশ খুশি, কারণ সে হাসানকে অনেক অপমান করতে পেরেছে। বেটা ফকিন্নির লাজ লজ্জা থাকলে কোনোদিনও আমার সামনে পড়বে না। এদিকে আমি রিক্সা নিয়ে বের হয়েছি, প্রচণ্ড রোদ, গরম লাগতেছে, তাই রাস্তার পাশে গাছের ছায়ার নিচে বসে সিগারেট খাচ্ছি। মনের সুখে না দুঃখে বলতে পারবো না, গান গাচ্ছি। হঠাৎ প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি গাড়ি গাছের সাথে ধাক্কা খায়। দৌড়ে গাড়িটার কাছে গেলাম। একই গাড়ির ভেতরে সামনের সিটে বসে থাকা ড্রাইভার ও পিছনের সিটে বসে থাকা ভদ্রলোকের অবস্থা সিরিয়াস। তাড়াহুড়ো করে দুজনকে আরও কয়েকজনের সহায়তায় বের করলাম। কোনো মতে রিক্সাটা সাইডে রেখে একটা ভ্যানে করে দুজনকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমেই ডাক্তার ড্রাইভারকে মৃত ঘোষণা করলেন। আমি ঘাবড়ে গেলাম, লোকটা বাঁচার জন্য কত কাকুতি মিনতি করছিল। দ্বিতীয় লোকটাকে ইমার্জেন্সি রুমে নেওয়া হলো। দুর্ঘটনায় আহত মুমূর্ষু লোকটাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ছিল। ঠিকমতো আমার দায়িত্ব পালন করে চলে যাচ্ছিলাম। তখনই পিছন থেকে নার্স বলল, এই যে শুনুন, রুগী আপনার কি হয়? আর ওনার জরুরি এবি পজিটিভ ব্লাড লাগবে, এই গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি করুন, দেরি হয়ে গেলে রুগীকে বাঁচানো যাবে না। এ কি মহা ঝামেলায় পড়লাম আমি, এখন কি করি? চলে আসবো? না, একটা মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, তাই আসতে বিবেকে বাধা দিল। হঠাৎ মনে পড়ল আমার ব্লাড তো এবি পজিটিভ, তাই নার্সকে বললাম আমি ব্লাড দিব। নার্স বলল, তাড়াতাড়ি আসুন। প্রথমবার ব্লাড দিচ্ছি, ভয় করতেছে, তবুও যদি কারোর জীবন বাঁচে এর চেয়ে বেশি পাওনা আর কি হতে পারে। হসপিটাল থেকে ফোন এলো, তন্নির বাবা অ্যাক্সিডেন্ট করেছে। তন্নি চিৎকার করে কাঁদতে লাগলো। তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে হসপিটালের দিকে রওনা দিল। তন্নির মাও খুব ভেঙে পড়েছে। তন্নি সান্ত্বনা দিতে লাগলো। হসপিটালে এসে তন্নি চিৎকার করে বলতে থাকে, ডাক্তার ডাক্তার, আমার বাবা কোথায়? ডাক্তার বলে, আপনার বাবা মানে? তন্নি বলে, অ্যাক্সিডেন্টের কেস, কিছুক্ষণ আগে আপনাদের এখান থেকে ফোন দেওয়া হয়েছে। ডাক্তার বলে, ও ইমার্জেন্সিতে আছে, ভয়ের কিছু নেই, এই নিন, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। হাতে একটা কাগজ ধরিয়ে দিল। এদিকে আমি রক্ত দিয়ে শরীর খুব দুর্বল লাগতেছিল, তাই বসে একটু আরাম করছিলাম। মনে হলো আমার রিক্সাটা তো রাস্তার পাশে রেখে আসছি, আল্লাহ জানে আছে নাকি নিয়ে গেছে। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কারোর সাথে জোরালো ধাক্কা লাগে। হ্যাঁ, এটা তো তন্নি। ওর হাত থেকে সবগুলো ওষুধ ফ্লোরে পড়ে গেল। তন্নিও পড়ে যেত, তখনই আমি হাত দিয়ে ওর কোমর ধরে ফেলি। কি মায়াবী চেহারা, দুটো চোখ দেখলে নেশা লেগে যায়। আল্লাহ নিজ হাতে বানাইছে ওরে, কিন্তু একটু রাগী আর প্রচণ্ড অহংকারী। তখনই তন্নি ঠাস ঠাস করে গালে দুটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে যখন দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম, তখন ও বলতে লাগলো, ভিখারির বাচ্চা, কানা নাকি তুই? দেখে চলতে পারিস না? দিলি তো দামি ওষুধগুলো নষ্ট করে, সর সামনে থেকে, নইলে তোরে খুন করে ফেলবো। আমি মনে মনে ভাবলাম, যাক বাবা, পড়ে যাচ্ছিল ধরলাম, এতেও দোষ। আসলে মানুষের উপকার করতে নেই। আমারে কয় কানা, তাহলে সে তো ভালো, সে এসে ধাক্কা খেলো কেন? কি আর বলবো, চুপচাপ চলে আসলাম। ডাক্তার এসব দেখে তন্নিকে বলে, মানুষের সাথে কি এইভাবে কথা বলে? তন্নি বলে, ওদের সাথে এইভাবে কথা বলতে হয়, ভিখারির বাচ্চা একটা। তখন ডাক্তার তন্নিকে বলে, এই ভিখারির বাচ্চাই আপনার বাবাকে হসপিটালে এনেছে, শুধু তাই নয়, নিজের রক্ত দিয়ে আপনার বাবাকে বাঁচিয়েছেন। তন্নি অবাক হয়ে গেল, যে মানুষটা আমার প্রাণপ্রিয় বাবাকে বাঁচালো তাকে অপমান করলাম। আচ্ছা, সরি বলে নিবনে পরে। তন্নির বাবার হুঁশ এসেছে, এখন অনেকটাই সুস্থ। প্রথমেই রিক্সাওয়ালা ছেলেটাকে খুঁজছিল, ডাক্তার জানায় চলে গেছে। হসপিটালে পুলিশের এসআই হারুন এসেছে। হঠাৎ পুলিশের আগমনে সবাই চমকে গেল। পুলিশের কথাতে সবার চোখ কপালে। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আসছে।
আর এতক্ষণে আপনারা যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি শুনলেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলটি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট পার্ট কালকেই আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।